হ্যালো এভরিওয়ান, আমি চলে এলাম অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্টের ওভারঅল একটা রিভিউ নিয়ে। তো বুঝতেই পারছেন যে আমি হচ্ছে বেডে বসেই ভিডিও করছি, কারণ আমি যেখানে রয়েছি এখানে এখন রাত্রের 11:30, আর একটু আগেই প্রায় ঘন্টা দুয়েক আগে হচ্ছে অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট শেষ হয়েছে। তো খুবই এক্সাইটেড। এই এক্সাইটমেন্টে হচ্ছে কোনো সেটআপ রেডি করতে পারিনি, একদম বেডে বসে। আর আমার এখানে হচ্ছে প্রচুর শীত। এই শীতের মধ্যে কোনো এই যে এক্সাইটমেন্ট, এই এক্সাইটমেন্টে হচ্ছে আর কোনো কিছু আহ, দিকে খেয়াল করার টাইম নেই। ইটস টাইম টু ফোকাস অনলি অন দ্য এন্ডারসন টেন্ডুলকার টেস্ট। সো এন্ডারসন টেন্ডুলকার টেস্ট এটা কিন্তু প্রথমবারের মতো ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ, যেটা কিন্তু এই নামে টাইটেলটা চেঞ্জ হয়েছে। ফার্স্ট টাইম এন্ডারসন টেন্ডুলকার টেস্ট নামে হচ্ছে, যেটা 20th of June থেকে শুরু হয়েছিল। সো লাস্ট 1.5 months ওয়াজ আর রিয়েলি ফেস্টিভ্যাল ফর মি। সো প্রত্যেকটা ম্যাচ হচ্ছে, ম্যাচের দিন, ম্যাচের আগের দিন, ম্যাচের পরের দিন কি হচ্ছে আপডেট রাখছি, এবং যেদিন দুইটা ম্যাচের ভেতরেও কি হচ্ছে, প্লেয়ারদের মধ্যে বাকবিতণ্ডা এক্সেট্রা এক্সেট্রা সবকিছু মিলাই লাস্ট 1.5 months ওয়াজ অ্যামেজিং। যাই হোক, ওভারঅল টেস্টটা নিয়ে প্রথমে কথা বলি। এটা তো 5টা টেস্ট হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে এই টেস্টে, সেটা হচ্ছে এখানে যে 5টা টেস্ট ছিল, অল অফ দ্যাট ম্যাচেস ওয়েন্ট ফর 5th ডে। 5টা ম্যাচে কিন্তু 5th ডে দেখেছে। শুধুমাত্র 5th টেস্টের 5th ডেটা সব থেকে শর্টেস্ট ছিল। অ্যাপার্ট ফ্রম দিস, প্রত্যেকটা ম্যাচে কিন্তু তার হচ্ছে 5th ডে এর একদম লাস্ট সেশন পর্যন্ত মোটামুটি চলে গেছে। এবং যে স্কোর লাইনটা যে 2-2, এটা কিন্তু একদমই জাস্টিফাইড। আপনি যদি দেখবেন সেশন ওয়াইজও যদি আপনি ভাগ করেন, টোটাল 72টা সেশন খেলা হয়েছে, বা 73টা সেশনে সামান্য কিছু হয়েছে। তো আপনি এই 72 সেশনসকে যদি ডিভাইড করেন, দেখবেন হয়তোবা ওই 36টা ওন বাই ইন্ডিয়া অ্যান্ড 36 সেশনস ওন বাই ইংল্যান্ড, এমন একটা রেশিওতে কিন্তু আসবে। একদম পারফেক্ট জাজমেন্ট হচ্ছে বোথ ফর ইংল্যান্ড, বোথ ফর ইন্ডিয়া, অ্যান্ড স্পেশালি বোথ ফর দ্য সাপোর্টার্স অফ দ্য ক্রিকেট। আপনি যদি ক্রিকেটের সাপোর্টার হন, আপনি যদি মানে ইংল্যান্ডকে বা ইন্ডিয়াকে এরকম ভাবে সাপোর্ট না করে, আপনি যদি ক্রিকেটটা দেখেন, বল গেমটা দেখেন, you will feel great for being উইটনেসিং দিস গেম। সো এই গেমে আরেকটা বিষয় হচ্ছে, এই গেমে কিন্তু প্রথমবারের মতো ইংল্যান্ড এবং ইন্ডিয়ার বড় কোনো নাম ছিল না। যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে খুব সিম্পল, ব্রড অ্যান্ডারসন তারা নাই, আবার ইন্ডিয়ার ক্ষেত্রে বিরাট কোহলি, রোহিত শর্মা তারা নাই। সো এই ধরনের যে বড় বড় নাম, এই নামগুলো ছাড়াই কিন্তু মোটামুটি দুইটা টিম নেমে গেছে। শুধু ইংল্যান্ডে হচ্ছে জো রুটস বা বেন স্টোকস এরকম দুইটা বড় নাম ছিল। ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া হ্যাড নো ওয়ান। ইন্ডিয়ার কোনো সেরকম নেম ফেম কেউ ছিল না। ইন্ডিয়ার ইভেন্ট টেস্ট মানে ক্যাপ্টেনের ডেবু হলো, ক্যাপ্টেন্সি ডেবু হলো ইংল্যান্ডে। কেন ইমাজিন যে একটা ইন্ডিয়ান প্লেয়ারের তার টেস্ট ক্যাপ্টেন্সি ডেবু হলো কোথায়? ইংল্যান্ডের মতো কন্ডিশনে। সো ইট ওয়াজ আনবিলিভেবল থিং, বাট ইট হ্যাপেন্ড। তো যেটা হবে এখন, 5টা টেস্ট ম্যাচ ধরে ধরে একটু যদি বলি, ফার্স্টটা ছিল হচ্ছে হেডিংলি লিডসে। তো এই টেস্টে যেটা ছিল, মোটামুটি ইন্ডিয়া শুরু থেকেই মোটামুটি আপার হ্যান্ডে ছিল। যদি ইংল্যান্ডে একেবারে যে ল্যাগিংস ছিল তা না, ইংল্যান্ডও মোটামুটি ফলো আপে ছিল, মোটামুটি চেস ডাউনে ছিল, বাট ইন্ডিয়া ওয়াজ ইন দ্য আপার হ্যান্ড। বাট লাস্ট মানে লাস্ট দিনের মোটামুটি 370 রানের মতো দরকার ছিল। এভরিওয়ান থট দ্যাট ইন্ডিয়া উড ইজিলি উইন দ্য গেম, বাট ইভেন্চুয়ালি ইংল্যান্ড ওন দ্য গেম বাই 5 উইকেটস। সো ওই টেস্টটা কিন্তু ফার্স্ট টেস্ট প্রচন্ড এক্সাইটিং একটা টেস্ট ছিল, এবং লাস্টের একটা আনপ্রেডিক্টেবল রেজাল্ট ছিল। হাউএভার তারপরে সেকেন্ড টেস্টে চলে আসলো যে বাস্টনের হেডিংলিতে। সো এই ক্ষেত্রে আবার এই টেস্টও আবার ইন্ডিয়া খুবই আপার হ্যান্ডে ছিল, এবং টোটাল আপার হ্যান্ডের থেকেই কিন্তু তারা মোটামুটি একটা হিউজ মার্জিনে তারা এটা হচ্ছে টেস্ট ম্যাচটা জিতে নেয়। এবং হেডিংলিতে কিন্তু ইন্ডিয়ার আগে কখনো জয় ছিল না, এবং ইন্ডিয়া এখানে শুধু জেতেই না, ইন্ডিয়া কিন্তু তাদের রেকর্ড সেকেন্ড মানে হাইয়েস্ট মার্জিনে তারা হচ্ছে এই ম্যাচটা জিতে নেয়। তো তাদের হাইয়েস্ট সব থেকে যে মার্জিনটা ছিল, সেই মার্জিনটা আমি এখন অবশ্যই খেয়াল রাখ নাই, সেটা ছিল হচ্ছে তাদের ফার্স্ট, বাট সেকেন্ড মানে ইন্ডিয়ার টেস্ট হিস্ট্রির সেকেন্ড যে হাইয়েস্ট মার্জিনের যে জয়ের ব্যাপারটা, সেটা কিন্তু ইংল্যান্ডের এজবাস্টনে হয়েছে, যেখানে কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট টেস্ট জয়। এটা একটা হিস্ট্রিক ইভেন্ট ফর ইন্ডিয়ান ক্রিকেট। তারপর থার্ড টেস্টে চলে আসলো লন্ডনের লর্ডসে। লর্ডসে কিন্তু মোটামুটি
আবার যেটা বললাম মোটামুটি একটা ইকুয়ালি চলছিল ইন্ডিয়া ইংল্যান্ড, বাট অ্যাট ওয়ান পয়েন্ট ইংল্যান্ড ওয়াজ রিয়েলি অ্যাহেড দ্যান ইন্ডিয়া। বাট লাস্টে যেটা হলো যে লাস্টে যখন মনে হচ্ছে যে হ্যাঁ ইংল্যান্ড উড ইজিলি উইন দ্য গেম, তখন কিন্তু স্যার জাদেজা সেড, হ্যাং অন এ টিক, আইভ গট সামথিং টু শো ইউ, অ্যান্ড হি স্টার্টেড হিজ ডিফেন্স উইথ বুমরা অ্যান্ড সিরাজ। কেন এতটা বলা হচ্ছে, কারণ দেখেন একটা পর্যায়ে কিন্তু এই থার্ড টেস্ট অর্থাৎ লর্ডস টেস্টের ফিফথ ডেতে কিন্তু ইংল্যান্ড কোনোভাবেই কিন্তু জাদেজা, বুমরা বা সিরাজের সাথে পেরে উঠছিল না। এবং ওই টেস্টে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই ফিফথ ডেটা দেখলে আপনার মনে হবে যে হয়তো এটা ইন্ডিয়া ভার্সেস বেন স্টোকস এর খেলা হচ্ছে। মানে বেন স্টোকস মানে মনে হচ্ছে যে বেন স্টোকস একাই খেলছে, আর কোনো প্লেয়ার এখানে নাই। ইভেন বেন স্টোকস কিন্তু এই সিরিজের আগেই কিন্তু বড় একটা ইঞ্জুরি থেকে আসছে, অনেকদিন পর টেস্ট ম্যাচে ব্যাক করলো, এবং থার্ড টেস্টের ফিফথ ডেতে বেন স্টোকস কি করলো, সে 14 ওভারের একটা স্পেল করলো, সে কি করলো, সে 9 ওভারের একটা স্পেল করলো। ফাইনালি ইংল্যান্ড ওন দ্য গেম অ্যান্ড বেন স্টোক লেড দ্য গেম। বাট ওইখানে একটা জিনিস একটা ছিল যে বেন স্টোকসের একটা ব্যাপার যেটা হয় যে বেন স্টোকসকে তো সবাই চেনেন আপনারা যারা ক্রিকেট ফলো করেন, যে ওই একটা ক্রিকেটে একটা আনটোল্ড বা আনরিটেন ল আছে যে যদি কোনো একটা পেস বলার হয়, মেইন স্ট্রিম বলার হলে তারা মেইনলি টেইল এন্ডারদের বডি লাইন ওয়াইজ বল করে না। বডি লাইন বোলিং মানে হচ্ছে যে শর্ট বোলিং করবে, শর্ট পিচ না, শর্ট বোলিং হবে এবং বলটা চেস্ট বা আপার চেস্টের এরিয়াতে এসে হিট করবে। সো ব্যাটসম্যান যদি ডিফেন্স করতে না পারে, সরাসরি বলটা তার চেস্ট বা ফেসের দিকে অর্থাৎ সেন্সিটিভ এরিয়াতে হিট করবে। সেক্ষেত্রে ওই বলারটা যতটা আউট হয়ে যাবে তার থেকে বড় কথা হচ্ছে বলারটা কিন্তু ইনজুরিতে পড়তে পারে। সো এই কারণে ফাস্ট বলাররা ইউজুয়ালি টেল এন্ডারদের একটু কিন্তু এই ধরনের বডি লাইন বোলিং থেকে করা থেকে বিরত থাকে। বাট Ben Stokes has his own rules. He doesn't care about this. He says like, as long as I'm doing the legal things, that's all right. I don't care who the bowlers are and who the top orders are. তো বেন স্টোকস এর এই সমস্ত জিনিসপত্র তো আছে, এটা কিন্তু আমি অবশ্য খুব এক্সাইটিং ফিল করেছি, কারণ এটা ভাই ক্রিকেট খেলা, সে বল করছে, তুমি ব্যাট করছো, আই ডোন্ট গিভ আ ফাক ইফ ইউ আর এ টেলেন্ডার অর টপ অর্ডার। সো বেন স্টোকস হয়তো এইভাবেই থিঙ্ক করে, আর এই জন্যই ক্রিকেটটা এতটা আসলে লর্ডস টেস্টটা কিন্তু ওইভাবেই কিন্তু খুব একটা এক্সাইটিং হয়ে গিয়েছিল। অবশ্য এখানে যাদেরও অনেক কিছু বলা যায়, তো ওই ব্যাপারে আর না যাই। তো এই ছিল থার্ড টেস্ট, লর্ড টেস্ট। এরপর যখন ফোর্থ টেস্ট ম্যানচেস্টারে আসলো, ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে আসলে ইট ওয়াজ, আই থিঙ্ক দ্য ফোর্থ টেস্ট ওয়াজ দ্য মোস্ট বোরিং টেস্ট, কারণ এটা ড্র হয়েছে এবং ইংল্যান্ড কিন্তু তারা 2019 বা 20-এর পরে যখন এই বাজবল ক্রিকেট শুরু করে, তারপর থেকে তাদের এটা সেকেন্ড ড্র, একটা ড্র করেছিল অস্ট্রেলিয়ার সাথে, আর এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে তাদের সেকেন্ড ড্র। তো বুঝতেই পারছেন ড্র কিন্তু ইজ নট আ থিং ইন ইংলিশ ক্রিকেট, বাট ওই পিচটা আসলে এমনই ছিল, ইট ওয়েন্ট ফর আ ড্র। ইসবাস্টনে অবশ্য আমি একটু ইংল্যান্ডের একটু ব্লেম করবো, কারণ ইংল্যান্ড ফার্স্ট ইনিংস অনেক, দে টুক আ লং টাইম, অ্যাকচুয়ালি দে প্লেড দ্য হোল ইনিংস। তো যেটা হয়েছে তারা এত রান করেছে, তো তাদের হয়তো এইম ছিল যে ইন্ডিয়াকে হয়তো ইনিংসে হারাবে, এই জন্য দে টুক লট অফ টাইম। আরেকটা জিনিস হচ্ছে যে বেন স্টোকসের 100 বা জো রুটের 150-র জন্য বেন স্টোকসও কিন্তু ওই ফোর্থ টেস্টের ফার্স্ট ইনিংসে অনেক স্লো ব্যাটিং করেছে। তারা কিন্তু ওই যে হ্যারি ব্রুক বা বেন ডাকেট স্টাইলে কিন্তু ওই বাসবল ক্রিকেট খেলেনি। বাসবল ক্রিকেট না খেলার কারণে তারা রান করলেও দে কনজিউমড আ লট অফ টাইমস। তো সেখানে ইন্ডিয়াকে একটা ওপেনিং এনে দিয়েছিল, এবং ফোর্থ টেস্টের যে থার্ড ইনিংস অর্থাৎ ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসে কিন্তু ক্রিস ওকস টুক 2 উইকেটস, ফার্স্ট 2 উইকেটস ইন ফার্স্ট 5 বল। সো ইন্ডিয়া ওয়েন্ট ফর 0 for 2। তো ওইখানে মনে হচ্ছিল যে হ্যাঁ ইন্ডিয়া শিওরলি ইনিংসে হারবে, কিন্তু সেইখান থেকে আবার শুভমান গিল এবং রাহুল একটা অ্যামেজিং ডিফেন্স তারা ডেমনস্ট্রেট করে, এবং তারপরে লাস্টে জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর যখন আলটিমেট ডিফেন্স করে, তখন কিন্তু অ্যাকচুয়ালি ইংল্যান্ড গেভ আপ। যখন সবাই বুঝছিল যে টেস্ট একেবারেই ড্র হবে, তখন কিন্তু বেন স্টোকস ডিড সামথিং দ্যাট মেড দ্য টেস্ট ম্যাচ এগেইন ইন্টারেস্টিং। সেটা হচ্ছে সে যখন ম্যাচের 1 ঘন্টা বাকি রয়েছে, এই টাইমে কিন্তু সে জাদেজা তখন 80s-এ, ওয়াশিংটন সুন্দর তখন 80s-এ, সে তখন হি ওয়েন্ট ফর শেকিং হিজ হ্যান্ডস, মানে সে চাচ্ছিল যে হ্যাঁ আমরা ড্র করে নিই, এখন তো আর ম্যাচের কোনো রেজাল্ট হবে না, ওকে ড্র। বাট ইন্ডিয়া ডিডেন্ট অ্যাগ্রি বিকজ জাদেজা অ্যান্ড ওয়াশিংটন ওয়ার ব্যাটিং অ্যাট 80s অ্যান্ড দে ডিজার্ভড
their hundreds. So India said no thanks, we'll bet until the clock times out. So আবারও সেই বেন স্টোকস যা করে, বেন স্টোকস বললো ওকে আইভ গট মাই আনসার, সো আই এম নট ইউজিং মাই মেইন স্ট্রিম বলার্স, দে নিড রেস্ট। সো বেন স্টোকস স্টার্টেড বলিং উইথ হ্যারি ব্রুক এবং জো রুট। আই থিঙ্ক বেন স্টোকস ওয়াজ জেনারাস এনাফ যে সে অ্যাটলিস্ট বেন ডাকেট এবং জ্যাক ক্রলিকে দিয়ে বল করেনি, কারণ সে যখন ওয়েন্ট ফর শেকিং হ্যান্ডস, সে কিন্তু তখন যাদের যাকে বলছিল যে ডু ইউ ওয়ান্ট টু প্লে জ্যাক ক্রলি অর ডু ইউ ওয়ান্ট টু প্লে বেন ডাকেট। সো এরকম একটা জায়গা থেকে একটা ছোটখাটো একটা ইনসাল্টের মতো করার ট্রাই করেছিল, বাট জাদেজা আর ওয়াশিংটন সুন্দর তো জফরা আর্চার, ক্রিস ওকস, বেন স্টোকস সবাইকে ডিফেন্স করেই তারা 80s পর্যন্ত এসেছিল। সো ইউ ক্যান নট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম জাদেজা অ্যান্ড ফ্রম ওয়াশিংটন। সো আবার ক্রিকেট মহল ওই বেন স্টোকসের ওইটা নিয়ে একটু আবার ক্রিটিসাইজ করা শুরু করেছিল, বাট আই থিঙ্ক বেন স্টোকস ডাজন্ট গিভ আ ফাক টু এনিওয়ান। সো এবং ফিফথ টেস্টে যেটা হয়, ফিফথ টেস্টে ফাইনালি বেন স্টোকস গেভ আপ, কারণ সে তো এত ইঞ্জুরি থেকে বড় একটা ইঞ্জুরি থেকে আসার পরে সে 4টা টেস্ট ম্যাচ খেলে ফেলেছে অ্যান্ড হি গেভ এভরিথিং। সো হি ওয়াজ অ্যাকচুয়ালি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সো সে আর খেলতে পারল না, তো এটা ইংল্যান্ডের জন্য এবং একটা সেটব্যাক ছিল। আর লাস্ট টেস্টটা যেটা হয় যে ওভালে হয়, আবারও লন্ডনে ফিরে আসে, টেস্টটা লন্ডনের ওভালে হয়। এই ওভালের টেস্টটাতে যেটা হয়েছিল, আবার সেই ইন্ডিয়া ইংল্যান্ড মোটামুটি সাফল করছিল ব্যালেন্স অফ পাওয়ারটা, কখনোই ম্যাচটা কনভিন্সিংলি কোনো টিমের দিকে যায়নি। বাট অ্যাট ওয়ান পয়েন্ট মনে হচ্ছিল যে হ্যাঁ ইন্ডিয়া উড উইন দ্য গেম ইজিলি। ফোর্থ ডেতে মনে হচ্ছিল যে ইন্ডিয়া জিতে যাবে, বাট যেটা হয় ওই ফার্স্ট টেস্টের মতোই অবস্থা হয়েছিল যে 370-এর মতো লাগবে। সেক্ষেত্রে বাস বলে তো এটা পসিবল, বাট যেহেতু বেন স্টোকস নাই এবং ইন্ডিয়ার লাস্ট ডেতে জ্যাক ক্রলিকে আউট করেছিল, ওই জন্য মনে হচ্ছিল যে ইন্ডিয়া জিতে যাবে এবং it was going on the favor of India. But then again Root and Harry Brook came and they started something quite different. Harry Brook তার সেই বাজ বল শুরু করলো, সে কাউন্টার অ্যাটাক করলো, সে 90 বলের মধ্যে তার সেঞ্চুরি তুলে নিল। যদিও জো রুট তার বাজ বল খেলে না, জো রুট ক্রিকেট খেলে সে হচ্ছে আবারও 39th সেঞ্চুরি করে ফেললো এবং দে অলমোস্ট স্ন্যাচড দ্য গেম ফ্রম ইন্ডিয়া। এবং লাস্টে মনে হচ্ছিল যে যখন সেকেন্ড সেশনের পরে মনে হচ্ছিল যে হ্যাঁ এখন তো ইংল্যান্ডই জিতে যাবে, সো ইংল্যান্ড ইজ গোয়িং টু উইন দ্য অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট। বাট দেন এগেইন Siraj said, hang on a tick, I've got something to show you. So then Siraj came and Siraj আর প্রসিদ্ধ কৃষ্ণা যে বলটা করলো, oh my god, again the momentum shifted. তো বাট ফোর্থ ডে লাস্ট সেশনে পুরোটা খেলা হয়নি, কারণ বৃষ্টি এবং ব্যাড ওয়েদার মিলে আর্লি ক্লোজ হয়ে যায়। তো তখন মোটামুটি ইংল্যান্ডের 32 রানস দরকার ছিল আর ইন্ডিয়ার দরকার ছিল 4 উইকেটস। এর মধ্যে আবার ক্রিস ওকসের আবার সে যেহেতু রাইট হ্যান্ডে ব্যাট করে, তার লেফট হ্যান্ড ছিল ব্রোকেন, তো সে ব্যাট করতে পারবে কিনা। মোটামুটি 3 উইকেট দরকার ছিল ইন্ডিয়ার। তো ইংল্যান্ডের যেটা প্রবাবিলিটি ছিল, যে অ্যাসপাইরেশন ছিল, সেটা হচ্ছে যে জিমি স্মিথের কাছে ওই 32 রান হচ্ছে 2-3 ওভারের খেলা, বাট হি মেড আস ডিসঅ্যাপয়েন্টেড। জেমি স্মিথ কিন্তু ফিফথ টেস্টে একেবারেই ফ্লপ। ইংল্যান্ড কিন্তু অ্যাকচুয়ালি জেমি স্মিথ থেকে কিচ্ছু পায়নি। আমি মনে করি এই জন্য ইংল্যান্ড হ্যাড টু কস্ট দ্য গেম, কারণ জেমি স্মিথের মধ্যে একজন কি ব্যাটার, তার থেকে আসলে ইংল্যান্ড কিছুই পায়নি। আর এই কারণেই দেখেন যে লাস্ট দিনে যে 6 রানে যে হেরে গেল ইংল্যান্ড ফিফথ টেস্টে, এটা কিন্তু আমি মনে করি জেমি স্মিথ যদি কিছু করতো তাহলে কিন্তু এইটার হয়তো ইট কুড বি ডিফারেন্ট। আবার যদি ইন্ডিয়া হেরে যেত তাহলে আমি বলতাম শুভমান গিল 752 রানস করেছে, তার লাস্ট টেস্টে কোনো মানে কন্ট্রিবিউশনই নাই। সে লাস্ট 2টা ইনিংসে, ফার্স্ট ইনিংসে সে যেভাবে আউট হয়েছে, ইট ওয়াজ হিলারিয়াস। যে হয় না যে ক্রিকেট অনেক সময় যে 1 রান লাগবে, 1 বল, এই বলে আমি রান নিলে জিতবো, না হলে হারবো, তাহলে রান নি হোয়াট এভার সার্কামস্টেন্স ইট ইজ। সে ওইরকম একটা রান নিয়েছিল। ব্যাপারটা হচ্ছে কি, মানে ইট ওয়াজ কোয়াইট মানে ফানি। সে মনে হচ্ছিল যে হি ওয়ান্টেড টু অ্যাভয়েড অ্যাটকিনসনের বলে একটু প্রবলেম হচ্ছিল হয়তো ইন্ডিয়ান ব্যাটারদের। সো সে কোনো মতে বলটা ডিফেন্স করে বল যখন বলারের রেঞ্জে, হি স্টার্টেড রানিং অ্যান্ড গেস হোয়াট, হি র্যান আউট। সো এইটা ছিল হচ্ছে শুভমান গিল। ইভেন সেকেন্ড ইনিংসে শুভমান গিলের কাছ থেকে তেমন কিছু পায়নি টিম ইন্ডিয়া যেটা পেয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ। হি গেভ এভরিথিং লাইক বেন স্টোকস তো তাও 4টা টেস্ট খেলেছে,
সিরাজ কিন্তু he played all the 5 test matches. A fast bowler, only one bowler in this game who played all the 5 matches. ওই যে বুমরার যে কি সব বলে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সিরাজের কাছে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সিরাজের ডিকশনারির ধারের কাছেও নেই। কি ভাই ওয়ার্কলোড, হোয়াট ডাজ ইট মিন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট? এবং you will be amazed by knowing that সিরাজ বোল্ড 184 ওভার্স উইদিন 45 days। একটা টেস্ট ইনিংসে একটা এক্সপ্রেস মেইন বলার যার বল স্পিড 140-র আশপাশ দিয়ে 184 ওভার্স বল করেছে। ও মাই গড, fuck you workload management। আর guess what, he of course is the leading wicket taker of the match of the series। আর হচ্ছে শুভমান গিল তো অফকোর্স লিডিং রান স্কোরার 754। তার কাছে একটা সুযোগ ছিল যে সুনীল গাভাস্কার অনেক বছর আগে একটা রেকর্ড করেছিল যে হাইয়েস্ট একটা টেস্ট ইনিংসে হাইয়েস্ট রানের, সেটা হচ্ছে 774 বা সামথিং ছিল। সো শুভমান গিল ফেল শর্ট অফ 20 odd runs, otherwise he could have done it, but শুভমান গিল লাস্ট টেস্টে he made all of us disappointed। but actually সিরাজের কারণে শুভমান গিলকে নিয়ে আর কোনো কথা বলা যাচ্ছে না। অ্যাকচুয়ালি সিরাজ তার হচ্ছে ব্রিলিয়ান্সি দেখিয়েছে, তার ডেডিকেশন দেখেছে। অন দ্য আদার হ্যান্ড আমি বলবো যে ইন্ডিয়া শুড থিঙ্ক অ্যাবাউট জাসপ্রীত বুমরা। এই বুমরার যতই ভালো বলার হোক, অমুক তুমুক হোক, টেস্ট ক্রিকেট হিস্ট্রির অন্যতম ভালো বলার হোক, ভাই যা 5টার মধ্যে 3টা টেস্ট বলে দিবে যে আমার লাস্ট টেস্টে যা হোয়াট এভার দ্য সার্কামস্টেন্সেস আই ক্যান্ট প্লে। আর সে হচ্ছে আইপিএলে গিয়ে কিন্তু ওই 14টা ম্যাচ 16টা ম্যাচ 17টা ম্যাচ খেলে ফেলে। এই ধরনের ক্রিকেটার আমার মনে হয় ইন্ডিয়ান ন্যাশনাল টিম এই ধরনের ক্রিকেটারকে অ্যাফোর্ড না করাই ভালো, যে যাদের হচ্ছে আইপিএল খেলবে দেখে তার হচ্ছে সারা বছর টেস্টে, তাহলে আইপিএল খেলবে ভালো কথা, কিন্তু টেস্টে তাহলে গুড বাই বলে দেওয়া উচিত। কারণ আইপিএল এর 14টা ম্যাচের ইন্টেন্সিটি কিন্তু হিউজ ইন্টেন্সিটি। আমি জানি না শুধু আইপিএল এর জন্যই কিনা, কিন্তু জাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ খেলবে আগে থেকেই বলা, এরকম তার মধ্যে সে ফিট না। এত ওয়ার্কলোড ম্যানেজ এরকম দেশের বাইরে গিয়ে ফাস্ট বলারদের ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, এটা এতটা টিমের জন্য কিছু করা উচিত। লাইক সিরাজ মাস্ট হ্যাভ গান থ্রু সাম ইনজুরিজ, বাট সে হয়তো ওইগুলোকে ওভারলুক করে এবং হি গেভ হিজ বেস্ট। এমন না যে ইনজুরি হাইড করে সে হচ্ছে ওই 50% দিয়ে বল, হি গেভ হিজ 100%, অ্যাকচুয়ালি হি গেভ হিজ 150%। তো এটা ছিল। আর এই টেস্ট ম্যাচে আরেকটা বিষয় হচ্ছে জো রুট, ও মাই গড, দ্য ব্যাটিং ব্রিলিয়ান্ট। সে কিন্তু 39 সেঞ্চুরি করে ফেলেছে। এখন এটা তার 158 টেস্ট ম্যাচেস হলো। তো সে অলরেডি এখন 13,543 রান, সচিন তেন্ডুলকার থেকে মাত্র 2,300 রানের কম রয়েছে। যে এখন সে কিন্তু একটা সময় মনে হচ্ছে সবাই যেটা বলছে যে টেস্ট হিস্ট্রি হাইয়েস্ট রান টোটাল টেস্ট রান গেটার হয়ে যাবে কিন্তু জো রুট। সো জো রুট মাত্র 2,300 রান পিছনে রয়েছে সচিন তেন্ডুলকারের। জো রুটের এইজ হচ্ছে 34। তো সে যদি আরো 3-4 বছর খেলে সেই ক্ষেত্রে জো রুটের ইট ইজ ভেরি possible for Joe Root to be the leading run scorer in the history of test cricket, but still এটা বলা যায় না। একটা সময় বিরাট কোহলিকে নিয়ে কিন্তু বলা হচ্ছিল যে বিরাট কোহলি হচ্ছে এই জো রুট এখন যেটা করছে সেটা করবে, বাট অ্যাকচুয়ালি হি কুডেন্ট ডান ইট। আসলে একটা বয়সের পরে আসলে ওই গ্রোথটা একটা লেভেলের পর স্ট্যাগন্যান্ট হয়ে যায়, তখন আর ওই 39 থেকে 40 করতেও দেখা যাবে যে একটা বছর লেগে যাচ্ছে। বাট দেন এগেইন জো রুট যেভাবে আসলে খেলছে, ইট ইজ ভেরি মাচ পসিবল ফর হিম টু ওভারটেক সচিন টেন্ডুলকার। ওভারঅল এন্ডারসন টেন্ডুলকার যে টেস্ট সিরিজটা হলো, ইট ওয়াজ অ্যামেজিং। আর আমি শেষ করবো একটা ওয়ান লাইনার দিয়ে। আমি জানি এই ওয়ান লাইনারটা অনেক বেশি ওভার স্টেটমেন্ট হয়ে যাবে, কারণ কেবলই গেমটা শেষ হলো তো একদম ইমোশনালি driven, একদম ইমোশন টকবক করছে। বাট স্টিল I wanna say this Anderson Tendulkar test series was the best test series that the test cricket history has ever witnessed.